চলুন আপনাদের নিয়ে যাই উত্তরপ্রদেশের এক শান্ত সাধারণ শহর চিত্রকূটে। বাইরে থেকে দেখলে মনে হবে আর ৫টা সাধারণ জায়গার মতোই, বিশেষত্ব কিছু নেই, সন্দেহজনকও কিছু নয়। কিন্তু আমরা সবাই জানি আপাতদৃষ্টিতে যা দেখা যায় তার আড়ালে মাঝে মাঝে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের কল্পনাকেও হার মানায়। ওই যে দেখুন, একটা সাধারণ বাড়ি, তার সামনে একজন ফেরিওয়ালা ঘুরছে, একটু দূরে একজন চা খাচ্ছে, আবার কেউ অকারণে হেঁটে যাচ্ছে। কিন্তু এদের কারোরই আসল পরিচয় তা নয়। এরা সবাই ছদ্মবেশে থাকা সিবিআই অফিসার। দেশের সেরা তদন্ত সংস্থা গত কয়েকদিন ধরে দিন-রাত এক করে এই বাড়িটার ওপর নজর রাখছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? এই সাধারণ দেখতে বাড়িটার ভেতরে এমন কি আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ঠিক সেই মুহূর্তে যখন প্রথম বিপদ সংকেতটা বেজে উঠেছিল। চলুন এই তদন্তের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সালটা ২০২০, মাসটা অক্টোবর। ফ্রান্সের ইন্টারপোল হেডকোয়ার্টারে তাদের সাইবার টিম ডার্ক ওয়েব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা সন্দেহজনক ডিজিটাল সিগন্যাল পায়। সিগন্যালটা এতটাই মারাত্মক ছিল যে সংস্থাটা সঙ্গে সঙ্গে একটা রেড অ্যালার্ট জারি করে দেয়। মানে এটা হলো বিশ্বজুড়ে ভয়ঙ্কর অপরাধীদের খুঁজে বের করার জন্য চূড়ান্ত সতর্কতা। ইন্টারপোল ওই সিগন্যাল থেকে যা খুঁজে পেয়েছিল তা হলো একটা ভারতীয় ফোন নম্বর আর একটা এনক্রিপ্টেড ইমেল আইডি। মানে এমন একটা সুরক্ষিত আইডি যেটা সাধারণ উপায়ে ট্র্যাক করা প্রায় অসম্ভব। আর এই দুটোই একটা ভয়ঙ্কর অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিল। এক মুহূর্তও দেরি না করে এই তথ্য সোজা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির সিবিআই হেডকোয়ার্টারে। তাহলে দেখুন ঘটনাটা ঠিক কিভাবে এগোলো। অক্টোবরে ইন্টারপোলের কাছ থেকে খবর এলো, নভেম্বরের শুরুতেই সিবিআই ওই সিগন্যালের উৎস খুঁজে বের করে ফেলল, চিত্রকূট। আর তারপরে শুরু হলো গোপন নজরদারি। ১৭ই নভেম্বর ভোরবেলা চূড়ান্ত অভিযান চালানো হলো। আর তারপর দীর্ঘ তদন্ত আর বিচার প্রক্রিয়া শেষে ২০ ফেব্রুয়ারি ২০২৬ এলো সেই ঐতিহাসিক রায়। সিবিআইয়ের দল যখন চিত্রকূটের ওই বাড়িতে পৌঁছল, তখন তাদের সন্দেহের কেন্দ্রে ছিল এক দম্পতি। চলুন তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওই বাড়িতে থাকতেন রামভবন, একজন সরকারি ইঞ্জিনিয়ার, আর তার স্ত্রী দুর্গাপতি, একজন সাধারণ গৃহবধূ। পাড়া প্রতিবেশীদের কাছে তারা ছিলেন অত্যন্ত ভদ্র, হাসিখুশি আর সম্মানিত। এক কথায় যাকে বলে একটা পারফেক্ট ফ্যামিলি। কিন্তু সিবিআই অফিসারদের চোখ খেতো ফাঁকি দেওয়া সহজ না। তাদের নজরে পড়ল কিছু অদ্ভুত ব্যাপার, যেমন বাড়িটা জানালা ২৪ ঘণ্টায় মোটা কালো পর্দায় ঢাকা থাকত। দিনের বেলাতেও এক ফোঁটা আলো ঢোকার উপায় ছিল না। আর ভেতর থেকে আসত একটা অদ্ভুত একটানা গুঞ্জনের মতো শব্দ, যেন কোনো ভারী মেশিন বা সার্ভার দিন-রাত চলছে। বেশ কয়েকদিন ধরে নজরদারি চালানোর পর সিবিআই প্রায় নিশ্চিত হয়ে যায় যে পর্দার আড়ালে খুব ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হলো অপারেশন শুরু হবে। দিনটা ছিল ১৭ই নভেম্বর ২০২০। সময় ভোর ৪টে। চারপাশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে সিবিআইয়ের দল দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল। সামনেই দাঁড়িয়েছিল রামভবন। তার চোখে মুখে ছিল রাজ্যের ভয় আর বিস্ময়, যেন সে জানত যে এই দিনটা একদিন আসবেই। কিন্তু ভেতরে ঢুকে অফিসাররা প্রথমে একটু থমকে গেলেন, কারণ যা দেখলেন তা মোটেও সন্দেহজনক ছিল না। চারিদিকে শুধু খেলনা, টেডি বিয়ার, ভিডিও গেম সাজানো। দেখে মনে হবে যেন কোনো বাচ্চার স্বপ্নের ঘর। কিন্তু এটা ছিল আসলে একটা মস্ত বড় ধোঁকা। আর এই সাজানো স্বাভাবিকতার আড়ালেই কিন্তু লুকিয়েছিল আসল সত্যিটা, এক ভয়ঙ্কর জগৎ। ড্রয়িং রুমের এক কোণায় ছিল একটা সাধারণ দরজা, কিন্তু সেই দরজাটা খোলার পরেই অফিসারদের শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা যা দেখলেন তার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। ওই দরজার ওপারে যা ছিল সেটা কোনো সাধারণ ঘর নয়, ওটা ছিল একটা হাইটেক ক্রাইম ল্যাব। ভাবুন একবার, ঘরটা পুরোপুরি সাউন্ডপ্রুফ, জানালাগুলো এমনভাবে সিল করা যে এক ফোঁটা আলো বা শব্দ বাইরে যাওয়ার উপায় নেই। আর ভেতরে প্রফেশনাল স্টুডিও ক্যামেরা, হাই পাওয়ার লাইট, একটার পর একটা শক্তিশালী ল্যাপটপ, আর চারিদিকে শুধু হার্ড ড্রাইভের স্তূপ। এরপর তদন্তে যা উঠে এলো তা কল্পনারও অতীত। এই দম্পতি, রামভবন আর দুর্গাপতি, যাদের পাড়ার বাচ্চারা ভালোবেসে সান্তাক্লজ আঙ্কেল আন্টি বলে ডাকত,
তারাই ছিল এই নারকীয় চক্রের মূল হোতা। ভালোবাসা, খেলনা আর চকলেটের লোভ দেখিয়ে তারা বাচ্চাদের বাড়িতে ডেকে আনত, তাদের ওপর নির্যাতন চালাত, সেই সব কিছু রেকর্ড করত এবং তারপর সে ভিডিও ডার্ক ওয়েবে বিক্রি করত। কতগুলো ভিডিও বানিয়েছিল জানেন? 2 লাখেরও বেশি। গত 10 বছর ধরে তারা এই নারকীয় কাণ্ড চালিয়ে গেছে। এই সংখ্যাটা শুধু একটা নম্বর নয়, এটা হাজার হাজার নিষ্পাপ শিশুর শৈশবকে ছিঁড়ে খুঁড়ে ফেলার প্রমাণ। আর এই অপরাধের জালটা শুধু ভারতেই আটকে ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক চক্র। তদন্তে জানা যায় পৃথিবীর 47টা দেশ থেকে ক্রেতারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে এই ভয়ঙ্কর ভিডিও কিনত। এত বড়, এত জঘন্য একটা অপরাধ, এর বিচার হওয়াটা খুব দরকার ছিল। চলুন দেখি আইন কিভাবে এর জবাব দিল। সিবিআইয়ের নিখুঁত তদন্ত, নির্যাতিত শিশুদের জবানবন্দি আর শক্তিশালী ফরেন্সিক প্রমাণ যখন আদালতের সামনে পেশ করা হলো, তখন বিচারক পর্যন্ত শিউরে ওঠেন। 20 ফেব্রুয়ারি 2026-এ আদালত এই মামলাকে বিরলতম অপরাধ বা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলে আখ্যা দেয়। এই তকমাটা তখনই দেওয়া হয় যখন কোনো অপরাধ মানবতার সমস্ত সীমা ছাড়িয়ে যায়। আর শেষ পর্যন্ত ন্যায় বিচার হল। সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আদালত রামভবন এবং দুর্গাপতি দুজনকেই মৃত্যুদণ্ড দেয়। যে অন্ধকার তারা তৈরি করেছিল, আইনের আলোয় অবশেষে তার অবসান ঘটল। এই ঘটনাটা কিন্তু শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এটা আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তা। ওই যে সান্তাক্লজ আঙ্কেল আন্টি, এই ভালো মানুষের মুখোশের আড়ালেই তো লুকিয়েছিল আসল শয়তান। আসলে এই ঘটনায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিপদ সবসময় অচেনা বা ভয়ঙ্কর চেহারায় আসে না। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শয়তান একেবারে সাধারণ মানুষের মুখোশ পরেই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই সতর্কতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি।